ঈদ মানে আনন্দ, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং অনেক সুন্দর মুহূর্তের সৃষ্টি, আর সেই সাথে অনেক অনেক গল্প। দর্শক, স্বাগত মেরিল মিল্ক সোপ বার নিবেদিত এখন ঈদ আনন্দে। আপনাদের সঙ্গে পুরো সময় জুড়ে সঙ্গে থাকবো আমি লাইবা জানাতে, এবং শুধু আমি নই, আমার সঙ্গে থাকবেন আরও বিশেষ দুজন অতিথি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী আইনুন পুতুল এবং সঙ্গে রয়েছেন ফজলুল হক। অভিনন্দন দুজনকেই, আপু এবং ভাইয়া, এবং বিশেষ করে আপু আপনাকে অভিনন্দন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। যখন প্রথম জানতে পারলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এবং তারপর থেকে বেশ কিছুদিন গড়িয়ে গেল এবং ঈদ আসলো, পুরো ভালো লাগার সময়টা আপনি কিভাবে কাটিয়েছেন, একটু আপনার অনুভূতিটা জানতে চাইছি। প্রথম অনুভূতি তো বিশ্বাস না হওয়া, একেবারেই হা হয়ে যাওয়া, এটা কিভাবে সম্ভব, কিভাবে ঘটলো। কারণ হয়তোবা ওই যে থাকে না যে পরীক্ষা দিয়েছি, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এত কনফিডেন্ট ছিল না যে কতটুকুন ভালো রেজাল্ট করব। তো যখন দেখা গেল যে গোল্ডেন A+ পেয়ে গেছি, তো তখন নিশ্চয়ই একটু এরকম একটা অবস্থা। আপু যখন পুরস্কার পেলেন, আপনার কাছে আপনার অনুভূতিটা জানতে চাই, যে আপনার সহযোদ্ধা সহশিল্পী পুরস্কার পেয়েছেন, আপনার তখন কেমন লেগেছে? খুবই আনন্দিত হয়েছি যখন আমি মোবাইলে নিউজ দেখলাম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যারা যারা পেয়েছেন নাম আসছে, তখন মনে হলো সবার আগে আমি কলটা দিই, কিন্তু আমি সবার আগে দিতে পারি নাই। তারপর কল দিয়ে আনন্দটা জানিয়েছি। আচ্ছা আপু, তাহলে প্রথম কলটা কে দিয়েছিল আপনাকে? আমার জাহাঙ্গীরনগরের বন্ধুরা দিয়েছিল, তারাই প্রথম আমাকে জানিয়েছে, এবং আমি প্রথমে ভেবেছি যে ওরা ফান করছে, র্যাক দিচ্ছে, যেহেতু জাহাঙ্গীরনগর। তো আমি ভেবেছি যে মনোনীত হয়েছি সেটা জেনেই আমাকে র্যাকটা দেওয়া হচ্ছে, এবং সেই বন্ধুদের নাম আমি বলতে চাই। নাহিদ ছিল, জাকিয়াবাড়ি মামু ছিল, নিক্সন ছিল, ওখানে কি ডিকেন ছিল। তো ওরা সবাই মিলেই আমাকে ফোনটা করে, এবং তারপরেই ফোন আসে নাজনীন চুমকি আপুর, তারপরে অভি মহিউদ্দিন ভাইয়ের, সাংবাদিক, তারপর ফজলু ভাইয়ের ফোনটা আসে অনেক পরে। ভাইয়া আমি চেয়েছিলেন কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ফজলু ভাইয়ের ফোনটা দেখে আমার কাছে মনে হলো যে এটা ফেক হওয়ার কোনো জায়গা নেই। তো আমি আজকে পুতুল যেখানে দাঁড়িয়ে আছি সেটার পেছনে প্রত্যেকটি মানুষের অবদান আছে, আর সেই সাথে আমার যে সহযোদ্ধা, একটু আগে আপনি বলছেন যে অ্যাকশন রিয়াকশনের ব্যাপার, তো আমি একটা ডায়লগ ছুড়ে দিলাম, আর সেই ডায়লগের বদলে যদি আমি সেই প্রপার রিয়াকশনটাই না পাই, তাহলে কিন্তু আমার সেই অ্যাকশন রিয়াকশনের খেলাটা হবে না, আমি সেই প্রপার জায়গাটা তৈরি করতে পারবো না অভিনয়ের ক্ষেত্রে। সো আমার যতটুকুন প্রাপ্তি, পুরোটাই প্রাপ্তি তার। আমি আজকে যেখানে, সেটা পুরোটা অবদান তার যেমন আছে, ইউনিটের সবার আছে, ডিরেক্টরের তো আছেই, তিনি তো সৃষ্টি করেছেন, সেটা আলাদা কথা, কিন্তু আমার বন্ধু না থাকলে তো আমি আসলে বান্ধবী হয়ে উঠতে পারতাম না। যখন আপনি শুনলেন সাঁতাওয়ের গল্পটা, তখন কি আপনি শুরুতেই রাজি হয়ে গিয়েছিলেন? মানে গল্প শুনেই যে আমরা মন্ত্রমুগ্ধের মতো এই গল্পটাতে আমাকে এই চরিত্রটাতে নিজেকে ইমাজিন করছি, বিষয়টা কি আপনার ভেতর কাজ করেছিল? না, সুমন ভাইয়ের হচ্ছে এর আগে একটা কাজ আমরা করেছি, একসাথেই করা হয়েছে, তার একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পণ্যপুনিক। সেখানে একসাথে কাজ করার সময় সুমন ভাই বলেছিলেন যে একটা বড় কাজ করবেন, তখনও আমাকে পুতুল আপাকে নিয়ে একটা পরিকল্পনা আছে। তো যথারীতি যখন সাতাও স্ক্রিপ্ট রেডি হয়ে গেল, আমাদেরকে একদিন অফিসে আসতে বললেন, আমরা দুজনই গেলাম, আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হলো, এবং খুব স্পষ্টভাবে মনে আছে স্ক্রিপ্ট যখন আমরা পড়ছি, ওটার ভাষা তো আসলে দুজনেই যখন পড়লাম, আর সুমন ভাই, স্বজন ভাই ছিলেন, মানিক ভাই ছিলেন, ওনারা হাসতেছিলেন। হ্যাঁ, মানে হয়নি তো একদমই, অদ্ভুত একরকম। ওই জায়গা থেকে পরে ধীরে 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 সিনেমায় আস্তে আস্তে প্রবেশ করা। তবে ওইটাই ছিল আমাদের প্রথম আর কি অনুভূতি, প্রথম যে স্ক্রিপ্টটা কি, এটা আমরা করতে পারছি না, বুঝতেই পারছেন না। না, ফিস করে বলছিলাম, ফজলু ভাই এটা কোন দেশের ভাষা, এরকম কেন, এরকম আপনি কি পারেন এটা? না পুতুল আপা, আপনি পারেন না। হ্যাঁ, আমি এই বিষয়টাতে আসছিলাম, কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনারা দুজনের কেউই রংপুরের কাছাকাছির মানুষও না, তারপরে ভাষাটাকে কিভাবে রপ্ত করলেন দুজন মিলে? আমাদের হচ্ছে পরিচালক খন্দকার সুমন ভাই, উনি একজনকে অ্যাসাইন করে দিয়েছেন, উনি রংপুর অঞ্চলেরই মানুষ, উনি আমাদের সিনেমারও একজন মেম্বার, শ্রাবণী আপু রিমি। উনি যেটা করেছেন সেটা হচ্ছে আমরা তার বাসায় মাঝে মধ্যে সময় সুযোগ করে গিয়েছি, তার সঙ্গে বসেছি, উনি স্ক্রিপ্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, ওটার উচ্চারণ কেমন হতে পারে, রেকর্ড করেছি, সেই রেকর্ড বারবার নিজেরা শুনে
দেখেছি ঠিক আছে কিনা। তো একাধিকবার আমরা আসলে বসে এটা প্র্যাকটিস করেছি। ওখানকার মানুষজনের সঙ্গে একটু মেশা, আমি চায়ের দোকানে গিয়েছি, তাদের সঙ্গে ওখানে বসেছি, কথাবার্তা শুনেছি। পুতুল আপা ওইভাবে লোকজনদের সঙ্গে মিশেছে। রেকি করতে গেছি, ওখানে মানুষজন কিভাবে কথা বলে, কিভাবে চলে, কিভাবে তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, প্রেম, বেদনা, এগুলো দেখবার চেষ্টা করেছি। একটু সামান্য নিতে পেরেছি, এত তো নিতে পারিনি, কিন্তু সেটাকে মানে নিজেকে তৈরি করবার চেষ্টা করেছি তাদের সাথে থেকে থেকে। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। একদম তিস্তা পাড়েরই ফজলু এবং পুতুল হয়ে গিয়েছিলেন। এটার একটা গল্প আছে না, আপনি প্রশ্ন করবেন উত্তর দেবেন। আমরা এই গল্পটা শুনবো, কিন্তু দর্শক তার আগেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এসেই আমরা ফজলু এবং পুতুলের গল্প শুনবো। মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও স্বাগত। গল্পে মশগুল ছিলাম আইনুন, পুতুল এবং ফজলুল হক ভাইয়ের সঙ্গে। আমরা আবারও গল্পে ফিরি। ব্যক্তিগত জীবনে পুতুল এবং তিস্তার সাঁতাওয়ের পুতুল, তাদের মধ্যে মিল কোথায় আর অমিলটা কোথায়? মিল আবেগে, ভালোবাসায়, মাতৃত্বে। আর অমিল হচ্ছে ভৌগোলিকভাবে তাদের বেড়ে ওঠা, শিক্ষা, জীবনযাপনে। আমার তো বেড়ে ওঠা যেখানে, সেখানে পুতুল মানে তিস্তাপাড়ের পুতুল বা সাঁতারের পুতুলের বেড়ে ওঠা এক জায়গায় না। তো সেই তফাৎটাই রয়েছে, এটাই মূল তফাৎ। এবং ফজলু, সেই ফজলু আর এই ফজলুর মধ্যে পার্থক্যটা কি, আর মিলগুলোও বাকি? পার্থক্য হচ্ছে যে আমি তো হচ্ছে পেশাগত জীবনে একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমি অভিনয় সঙ্গে আছি। আর আমাদের সাঁতাও গল্পে তো ফজলু হচ্ছে একজন কৃষক, এটা হচ্ছে অমিল। মিল হচ্ছে সাঁতাওয়ের ফজলু যেমন খুবই সহজ সরল সাধারণ মানুষ, আমিও খুবই সহজ সরল সাধারণ মানুষ, এই হচ্ছে মিল। ফজলু ভাই, আমি জানি যে আপনি শিশুদের থিয়েটার শেখান, সেই গল্পটা একটু শুনি যে শিক্ষক ফজলু তিনি কিভাবে আসলে সাঁতাওয়ের ফজলু থেকে আলাদা হলেন? আপনি জানেন যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পীর সত্যিকার অর্থে প্রকৃত অর্থে শেখার যে নতুন শিল্পী, এটার অনেক অভাব রয়েছে। আমরা বিভিন্ন শুটিংয়ের সময় বিশেষ করে শিশু শিল্পী, বয়স্ক শিল্পী, এগুলোর বেশি অভাব দেখা দেয়। হ্যাঁ, তো আমার একটা স্কুল আছে, এটা সব বয়সীদের জন্য, মূলত আসলে বলা যায় একটা এজেন্সি, হ্যাঁ, কাস্টিং এজেন্সি। আমাদের বাংলাদেশে সেই অর্থে আসলে কোনো প্রপার কাস্টিং এজেন্সি নাই। যারা আছে তারা হচ্ছে বিভিন্ন আর্টিস্ট কোঅর্ডিনেটর, মডেল কোঅর্ডিনেটর, এরা নিজেরা ইন্ডিভিজুয়ালি কাজ জোগাড় করে বা আর্টিস্টদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রপার কোনো ইন্ডাস্ট্রি নাই। তো ওইটা থেকেই আমার একটা কাস্টিং ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা। বিকজ অফ আমি নিজে তো অভিনেতা, আমি জানি যে একজন অভিনেতা হয়ে ওঠার গল্পটা অনেক দুরূহ, অনেক কষ্টের। তো এই পথটা একটু সহজ করার জন্য আমরা কাস্টিং এজেন্সি তৈরি করেছি। সুমন ভাইয়ের গল্প বারবার শুনছি, আরেকটু শুনতে চাই যে তার সাথে আপনাদের বন্ডিংটা কীরকম আসলে? যদি ব্যক্তিগত বলেন, ব্যক্তিগত উনি আমাকে স্থান দিয়েছেন একদমই প্রথম কাজ আমাদের পৌনঃপুনিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল। তখনই আমার অভিনয় দেখে উনি বলেছিলেন যে পুতুল, আজকে থেকে আপনি আমার বড় কন্যার জায়গায় রইলেন, আপনি আমার বড় কন্যা। বিশাল একটা পাওয়া পর্যন্ত উনি মা বলেই আমাকে ডাকেন, যদিও আমি আর্টিস্ট, উনি ডিরেক্টর, কিন্তু সেটা একেবারেই ডিরেকশনের ক্ষেত্রে বা স্ক্রিনে। কিন্তু ব্যক্তিগত জায়গায় উনি আমার বাবার জায়গায় আছেন, আমি তার কন্যার জায়গায় আছি। আর ফজলু ভাই বলতে পারবে। হ্যাঁ, সুমন ভাইকে আসলে সত্যিকার অর্থে আমি একজন মেন্টর হিসেবেই জানি। শুধু সিনেমা কেন্দ্রিক না, ব্যক্তি জীবন বা অন্য যে কোনো জটিলতার ক্ষেত্রে যখন আমার মনে হয় যে কারোর সঙ্গে কথা বললে একটু ভালো লাগবে, আমি হয়তো একটু ভালো দিক নির্দেশনা পাবো, সুমন ভাইয়ের সঙ্গে আমি কথা বলি। এবার একটু ঈদের গল্পে যেতে চাই। আপুর কাছে শুরুতেই জানতে চাই যে আপু, ছোটবেলায় তো একরকমের ঈদ ছিল, ছোটবেলায় তো ঈদের আমেজটা অন্য, ঈদের গন্ধটাই অন্যরকম ছিল যদি বলি। এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো ঈদের ব্যাপারটা পাল্টে গিয়েছে, সেটা কতটা পাল্টালো? আর কি মনে হয় ছোটবেলার ঈদটাতে কি আবার ফিরে গেলে ভালো হতো? নিশ্চয়ই সবাই তাই চাইবে। ওটা একদমই আলাদা একটা সময়, এবং সেই সময় আসলে সবাই ফিরতে চায়। আর বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব বেড়ে যায়, তখন আর সেই আনন্দটা থাকে না, তখন ওই দায়িত্বে পরিণত হয়ে যায় প্রত্যেকটি ফেস্টিভ। তো আমারও তাই একই রকম। দায়িত্বের এই ফেস্টিভগুলো
সেগুলো কি আপনি এনজয় করছেন? হ্যাঁ, অবশ্যই এনজয় করছি, কারণ আমি চাইলে তো আসলে আমি 4 বছরের পুতুল হয়ে যেতে পারবো না। ভাইয়ার কাছে একটু শুনতে চাই যে আপু বয়সের সৌন্দর্যটাকে উপভোগ করছেন, তিনি এই জায়গা থেকে পালাতে চাইছেন না। ভাই আপনার কি মনে হয় যে একটু পালিয়ে অন্য কোথাও ঈদ করতে পারলে ভালো লাগতো? মানে শৈশবে ফেরার ইচ্ছা তো সবারই থাকে, যদি পারতাম শৈশবে ফিরে যেতে, সেই ইচ্ছেটা থাকেই। কিন্তু ওইটাই পুতুল আপা যেটা বললো, বাস্তবতা তো এটাই যে ওই সময়টায় ফেরা যায় না চাইলেও। তবে এই সময়টাকেই উপভোগ করার চেষ্টা করি, এই সময়টাকে, এই বাস্তবতাটাকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করি। বাট খুব একটা খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছি এই সময়টাতে। আচ্ছা, পালিয়ে যাওয়ার কথা শুনে আমার মনে আসলো যে দুজনকে যদি সুযোগ দেওয়া হয়, কে কোথায় পালাতে চান? আপুর কাছে একটু শুনি। কোনো বয়সে নাকি কোনো জায়গায়? কোনো শর্ত নেই, কোনো বাধা নেই, যে কোনো জায়গায় যেতে পারেন। আপনার ইচ্ছা কি, আপনি কোথায় পালিয়ে যেতে চান? ধরেন এখন যদি বলেন যে এই জায়গা থেকে কোথায় পালাতে যেতে চান, তাহলে বাসায় চলে যেতে চাই, এরকম। আমরা কি বেশি আটকে রাখছি আপনাদের? আর যদি বলেন যে বয়সে যদি পালাতে বলেন, তাহলে স্কুল জীবনে ফিরে যেতে চাই। ভাইয়া কোথায় পালাতে চান? হ্যাঁ, স্কুল জীবনেই। স্কুল জীবনে, দুজনেই স্কুল জীবনে পালাতে চান? হ্যাঁ, ওই সময়টাই আসলে খুব মজার, একদম ছোটবেলায়। হ্যাঁ, তখন অনেক আবদার করা যায়, অনেক ভুল করা যায়। গল্প তো জমে উঠছে, আরও গল্প করব আমরা। তবে এই মুহূর্তে ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার দুজনের কাছে ফিরবো, আরও গল্প শুনবো। ফিরে এলাম বিরতির পর, চলে যাচ্ছি গল্পে। আপু এবং ভাইয়া দুজনের কাছে আমি একটুখানি জানতে চাই, ভাইয়া আপনি রানওয়েতে কাজ করেছেন তারেক মাসুদের সঙ্গে, সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে তখন অভিনেতা হিসেবে আমি ওইটা, রানওয়ে হচ্ছে আমার প্রথম চলচ্চিত্র। তো চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এর আগে আমার নেই, রানওয়েই প্রথম কাজ। এবং তখন আসলে আমি তারেক মাসুদ সম্পর্কেও এত বিস্তারিত জানি না, উনি যে এত বিশাল একজন মহিরুহ, এত গুণী একজন মানুষ, জানতাম না। কিন্তু যখন কাজটা শুরু হলো, কাজে যুক্ত হলাম, তখন সত্যিকার অর্থেই বুঝতে পারলাম যে একজন মানুষ কিভাবে এত মহান হয়ে ওঠে, হ্যাঁ, তার কর্মগুণে। আমি শুরুর দিকে এত বিশাল সেট আপ, রানওয়েতে এত মানুষজন, অনেক বড় আয়োজন, আমি অনেক নার্ভাস ছিলাম, অনেক ভুল করতাম শুরুর দিকে, একদম শুরুর দিকে। তো তারেক ভাই, ক্যাথরিন মাসুদ, ওনারা নিজে তখন তার রুমে আমাকে ডেকে নিয়ে আমাকে যেভাবে বোঝাতেন, একদম শিশুর মতো করে, যে তুমি কাজ করছো, তুমি এখানে রাজা, বাকি সব তোমার প্রজা, তুমি রাজা, সবাই প্রজা, তুমি কাজ করো তোমার ইচ্ছে মতো, হ্যাঁ, নার্ভাস হওয়ার কিছু নেই। তো এইভাবে ডেকে একজন মানুষকে বুঝিয়ে দেয়া এবং গল্পের ক্যারেক্টারটায় কীভাবে যেতে হবে আস্তে আস্তে ওইভাবে গাইডলাইন করা, ধীরে ধীরে আস্তে আস্তে মনে হলো যে না, আমি পারবো বা পারতে হবে। ওভাবে আস্তে আস্তে কাজটা এগিয়ে নিয়ে গেলাম। দর্শক প্রায় সময়ই অনেকেই এই কাজের কথা বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, এটাই আসলে আমার বড় পুরস্কার। আর আমার কাছে মনে হয় আপনার বড় পুরস্কার হচ্ছে আপনি তারেক মাসুদের সাথে কাজ করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়। সে তো আছে, একেবারে প্রথম সিনেমাতেই, একদম শুরুতেই আপনি তার হাত অনেক দিয়ে বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। আপু, আপনার কাজের কথা, আমরা তো অনেক সিনেমাতে আপনাকে দেখেছি। আমি ঘেটুপুত্র কমলার কথাই যদি বলি, সেখানে একটা দৃশ্যে আপনি কষিয়ে চড় খেয়েছিলেন শামীমা নাজনীনের হাতে। হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা জানতে চাই, এবং সেই চড়ের গল্পটাও যদি একটু বলতেন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। যখন স্যারের সাথে কাজ করবার সুযোগ হলো, তখন এটা আমার কাছে একটা কি বলবো, অবশ্যই স্মরণীয় ব্যাপার এবং স্বপ্নের মতো ছিল, সত্যি স্বপ্নের মতো ছিল। এবং আমার মনে আছে যেদিন আমার শ্যুট, সেদিন আমার কল টাইম ছিল, মানে সেটে কল টাইম ছিল হচ্ছে 10টায়। আমি ভোর 6টার সময় উঠে যাই, এক্সাইটমেন্টে উঠে যাই। আমি নুহাস চলচ্চিত্রে ছিলাম, উঠে যেয়ে আমি প্রথম মানে নুহাস পল্লী দেখছিলাম, এত ভোরবেলা, শীতকাল ছিল, দেখছিলাম। এবং দেখে আমার প্রথম ফোনটা আমি আমার বাবাকে করি, বাবাকে ফোন দিয়ে বলি, কারণ এটাও অনেক বড়, মানে আমার ফ্যামিলির জন্য অনেক বড় ব্যাপার যে আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করতে আসছি, কারণ আমার ফ্যামিলিতে সবাই হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত। তো আমি তাকে অনুভূতি জানালাম যে আমি নুহাস পল্লী দেখছি বাবা, এখানে এতগুলো গাছ, এত এত পাখি, এরকম পুকুর, সব বলছিলাম তাকে। আমি ভীষণ উত্তেজিত ছিলাম। তো যাই হোক, তারপরে স্যারের ডিরেকশানে কাজগুলো করা। এবং আপনি যেটা বললেন যে ঘেটুপুত্র কমলার কথা, একটা দৃশ্যের কথা, আসলে এই চলচ্চিত্রে মূল যারা কাজ করেছেন, মূল ভূমিকায় কাজ করেছেন, আপনি জানেন এখানে কাজ করবার রিজনই ছিল হচ্ছে হুমায়ুন স্যার বলেছেন, বাস। হুমায়ুন স্যারের প্রথম নাটকে আমি নায়িকা চরিত্রে অভিনয় করি, তারপরটাওতে করি, এবং হুমায়ুন স্যার এখানে তো আর কোনো নায়িকা চরিত্র নাই ঘেটুপুত্র কমলা, স্যার বলেছে বলেই ওকে ফাইন,
জীবন হাজির করব, স্যারের কাজ করব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। ওই দৃশ্যে হচ্ছে গিয়ে আমার 2বার চট খেতে হয়েছে এবং কষিয়ে চটটা লাগিয়েছেন হচ্ছে শামীমা। নাজনীন আপা, জি শামীমা নাজনীন আপা। প্রথম চটটা একটু আস্তেই মেরেছিলেন, তারপরে যথারীতি পেছন থেকে স্যার বলেছে, তোমার কি কষ্ট লাগছে ওটা চর মারতে, জোরে করে মারো। এবং এটাই শুধু আমার ফার্স্ট টাইম চর খাওয়া না স্যারের কোনো নাটক বা সিনেমাতে। আর চরের কথা আরেকটু বলতে চাই যে প্রথম নাটক জহির কারিগর, সেখানে এজাজ ভাই আমাকে চর মারবেন। তো এজাজ ভাই প্রথম আমি কাজ করতে আসছি, ছোট একটা মেয়ে, সে একটু মায়া করে আস্তে করে চর মারছে, তাও কিছু স্যার বলে নাই। হ্যাঁ আবার দাও টেক দাও, কেন টেক নিচ্ছে সেটা কাউকে বলে নাই, আবার দিচ্ছে আবার আস্তে করে চর মারছে। মারার পরে তোমার কি বিয়াইন লাগে, তুমি কেন ওকে জোরে করে মারতেছো না, জোরে করে মারো। তারপর ঠাটায় একটা থাপ্পড় দিলে আমার কান টান সব কিছু তালা লেগে গেল। যে এরকম চর খাওয়ার প্রত্যেকটি নাটকে এবং সিনেমাতে আছে, মানে স্যারের। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে একসাথে দুজন অভিনয় করলেন, আপনাদের প্রিয় কোন দৃশ্যটা ছিল বা কোন দৃশ্যটা করতে আপনাদের দুজনকে একটুখানি বেগ পেতে হয়েছে, যে আসলে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়েছে? সাঁতাওতে যদি বলি, সাঁতার আগে কথাও বলেন। যদি বলি, এবং অন্যান্য কাজ আপনারা 2012-তে প্রথম কাজ করেছেন, একসাথে অনেক কাজ করা হয়েছে, সেই গল্পগুলো একটু ভাইয়ার কাছ থেকে মানে বিস্তারিত শুনতে চাই। কোন দৃশ্য তারপরে কিন্তু আমি বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শুরু করেন, আমি একটু মনে করি কোন দৃশ্য করতে ব্যক্তি আচ্ছা আপুর কাছেই শুনি শুরুতে। ওখানে আমার সন্তান মারা যায়, ভূমিষ্ঠ হয়েই মারা যায়। ওই দৃশ্যটি করবার সময় আমার কাছে মনে হয়নি যে ওটা আমি অভিনয় করছি, ওটা আমার সত্যি সত্যি মনে হয়েছে। আরেকটি দৃশ্য এরকম আছে যে আমার সন্তান মারা যায় এবং আমার বাছুরের মাও মারা যায়। আমি বাছুরটাকে জড়িয়ে ধরে কান্না করি। এবং আসলে সত্যিকার অর্থে বাই হার্ট আমি বলছি যে এই সিনেমার প্রত্যেকটি দৃশ্য আমি কখনোই এই পুতুল হয়ে কাজটা করিনি, এই অনুভূতি নিয়ে কাজটি করিনি। আমি ওখানকার পুতুল হয়েই অভিনয়টা করবার চেষ্টা করেছি। ভাইয়ার কাছে শুনি। আমি তো পুরো কৃষক হয়ে উঠেছিলাম ওই গল্পে, চারা লাগিয়েছি, সে ফসল হওয়া, সেই ফসল ডুবে যাওয়া। এবং সেই দৃশ্যটা কিন্তু আপনার আছে সিনেমাতে, আপনি হ্যাঁ। চারা লাগালেন, এটা কিন্তু সত্যি সত্যি হ্যাঁ, ছিল। হ্যাঁ। ওই চারাটাই বড় হয়, ওই চারাটা ডুবে যায়, ওই চারাটার সাথেই সে কান্না করে। হ্যাঁ, এবং এইটাই আমার সবচেয়ে কষ্টের জায়গা। ওই চারাটাই আমি লাগালাম, ওই ফসলগুলো যখন সত্যিকার অর্থেই বন্যায় ডুবে গেল, আমাদের শ্যুট করার জন্য সেই সময় যাওয়া হলো, এত কষ্ট করে আমি এই ফসলগুলো বুনলাম, ফসল হলো, আর সেই ফসলগুলো ডুবে গেল, সেটা ধরে যে কান্নাটা, অভিনেতা হিসেবে তো আমরা চেষ্টা করি সত্যিকার আবেগটাকে ফুটিয়ে তোলার, কিন্তু সেই সময় সত্যিকার মানুষটাই যেন আমি হয়ে উঠেছিলাম অনেক বেশি অর্থে। এবং আমার এটা মনে হয়েছে যে সত্যিকার অর্থে সাধারণ মানুষ যারা, যে কৃষকদের আমরা কথা বয়ে পড়ি, যাদের গল্প শুনি, সত্যিকার অর্থেই না তাদের কতটা কষ্ট। আচ্ছা শুটিংয়ের কিছু মজার অভিজ্ঞতা শুনতে চাই, যে দুজন একসাথে কার জন্য অপেক্ষা করতে হতো, আমি একটা মজার অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমার সিন হয়ে গেছে, তখন আমি ওই কৃষকের চরিত্রের যেই ক্যারেক্টার, লুঙ্গি তারপর শার্ট পরা, একদম সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া চরিত্র। তো আমার সিন শেষ, আমি বাইরে বের হয়ে আসছি, ঘরের ভিতরের সিন হচ্ছে, আর বাইরে তো সাধারণত অনেক মানুষের জটলা, শুটিং দেখার জন্য প্রচুর লোক আসছে। তো আমি কিছুক্ষণ ঘোরাফেরা করে আমিও এখানে এসছি, কেউ তো বুঝতে পারছে না ওভাবে। তো একজন আমাকেই জিজ্ঞেস করছে, ভাই এখানে শুটিংয়ে নায়ক কে? তা ভেবেছে যে খুব সুপারস্টার কেউ একজন আছে, এত মানুষজন। তা আমি বললাম আমি নায়ক। ধুর মিয়া, আপনি নায়ক, আপনি নায়ক। তো আমার কাছে আসলে এইটা খুব মজা লেগেছে যে তারা আমাকে কোনোভাবেই আলাদা করতে পারেনি। গল্প তো শেষ হচ্ছিলই না, আমার বারবার মনে হচ্ছিল যে সময়টা আরেকটু বেশি পেলে আরও শুনতে পারতাম, এবং আপু বলছিলেন আরও বলতে পারতাম। আমিও গল্প শোনার জন্য অপেক্ষা করব আগামী বছরের জন্য, নিশ্চয়ই আবারও দুজনকে একসাথে পাবো। দর্শক, এতক্ষণ গল্প করছিলাম, গল্পে একেবারেই ডুবেছিলাম আমরা, কিন্তু সময় হলো বিদায় নেয়ার। অতিথিদের কাছ থেকে বিদায় নিয়েছে, এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। দেখছিলেন মেরিল মিল্ক সোপার নিবেদিত ঈদ এখন আনন্দ, পুরো আয়োজন জুড়ে। সঙ্গে আমি লাইবা জানাচ্ছিলাম।